আওয়ামী লীগ একটা গণহত্যাকারী পার্টি এবং আওয়ামী লীগের বিচার করার আগ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হওয়াটাকে আমরা সমর্থন করি না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময়ে আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিরাজনীতিকরণ উৎসাহিত হলে হুমকিতে পড়বে গণতন্ত্র, বললেন তারেক রহমান। স্বৈরাচারীর দোসরদের মাথাচাড়া ঠেকাতে সব দলের ঐক্যের ডাক। জনগণ রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। পরাজিত তাবেদের অপশক্তি, তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভিসার অপেক্ষায় 14,000-এর বেশি হজ যাত্রী। ফ্লাইটের টিকিট রি-ইস্যুতে লাগবে না বাড়তি টাকা। চতুর্থ দিনে 10 ফ্লাইটে সৌদি যাচ্ছেন মুসল্লিরা। অপ্রয়োজনীয় ফোন কলের চাপে ব্যাহত 999 সেবা। 8 বছরে 6 কোটি কলের 57 ভাগই অনর্থক। বিরক্তিকর কলারদের ব্লক করে সমাধানের চেষ্টা, প্রয়োজনে জেল জরিমানার পরামর্শ। 5 দিনের ব্যবধানে আবারও ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলি, গুরুতর আহত বাংলাদেশি যুবক। এবং ভারত পাকিস্তান কথার লড়াই, মোদী সরকারের দুঃসাহস মোকাবেলার ঘোষণা ইসলামাবাদের। কাশ্মীরে হামলায় জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি নয়াদিল্লির। আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিছুক্ষণ পরে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিকেল 3টায় শুরু হবে সমাবেশ। এতে বক্তব্য রাখবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ নেতারা। এদিকে নির্ধারিত সময়ের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন ছাত্র জনতা। গণ অভ্যুত্থানে রাজপথে থাকা এসব মানুষের দাবি দ্রুত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমাদের যে জনতার যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটা কিন্তু আসলে তার যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু কোনোভাবেই সফল হবে না। সমগ্র জনগণের প্রতি আহ্বান করেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা যাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। আওয়ামী লীগকে বাংলাদেশে যদি কোনোভাবে ফেরানোর চেষ্টা করা হয় তাহলে 24-এ আমার ভাইয়েরা রক্ত দিছে, এবার আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। খুনি হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে অনতিবিলম্বে তার বিচার নিশ্চিত করা। এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখার আয়োজনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের এই জায়গাটিতে কিছুক্ষণ পরে অর্থাৎ 3টা নাগাদে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ সমাবেশটি শুরু হবে। আমরা দেখছি এখনই কিন্তু ছাত্র জনতা এসে উপস্থিত হয়েছেন সমাবেশের স্থলে। নামাজের শেষে অনেকে এসেছেন মুসল্লিরা, বায়তুল মোকাররমে যারা নামাজ পড়তে এসেছিলেন। আরও অন্যান্য এলাকা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন জোন থেকে নেতাকর্মী যারা রয়েছেন এনসিপি তারা আসছেন। আজকে যারা আসলে নেতাকর্মীরা রয়েছেন এনসিপি নেতাকর্মীরা, তারা বলছেন যে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে বেশ কয়েকটি গণহত্যা ঘটিয়েছে। জুলাই আগস্টে যেমন 1400-এর বেশি মানুষকে তারা হত্যা করেছে, একইভাবে তারা বলছেন যে পিলখানা হত্যাকাণ্ড সহ শাপলা হত্যাকাণ্ড সহ বেশ কিছু গণহত্যা ঘটিয়েছে আওয়ামী লীগ। এইসব কারণে তারা বলছেন যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচার করতে হবে এবং বিচার কার্যক্রম যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত যাতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারে এবং একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যাতে করে নিষিদ্ধ করা হয় সেই ব্যবস্থাও যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার নেয়, সেই দাবি কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা করছেন। আমরা দেখেছি গত কয়েকদিন অর্থাৎ প্রায় মাসখানেকের বেশি সময় ধরেই রাজধানীর বিভিন্ন প্রান্তে যে এনসিপির বিভিন্ন উইংয়ের তরফ থেকে, বিভিন্ন জোনের তরফ থেকে, বিভিন্ন থানা পক্ষ থেকে আসলে এই দাবিতে, একই দাবিতে তারা বিক্ষোভ করেছেন, সমাবেশ করেছেন এবং যেটি বৃহৎ পরিসরে আজকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশটি করছেন, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, একই সঙ্গে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ
অন্যান্য শীর্ষ নেতা যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং এর মধ্য দিয়ে সারা বাংলাদেশেই এনসিপি যে নেতা কর্মীরা রয়েছেন তাদের কাছে এই এনসিপির শীর্ষ নেতারা বার্তা দেবেন যাতে করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা তাদের জায়গা থেকে সরব থাকেন। নেতারা বলছেন যে নির্বাচন সংস্কার নিয়ে যেসব আলোচনা চলছে এসব কিছুর আগে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সমাধানে পৌঁছাতে চান, অর্থাৎ যে গণহত্যার ঘটনা ঘটেছে বাংলাদেশে গত জুলাই আগস্টে সেটির বিচার না হওয়া পর্যন্ত একই সঙ্গে আওয়ামী লীগের বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে তাকে যাতে করে নিষিদ্ধ করা হয় সেই দাবি বলছেন সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের নির্বাচন এনসিপি নেতারা চান না। সেটি ইতিমধ্যে অনেকবারই বলেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আজকেও কিন্তু যারা আসলে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু আসলে তেমন দাবি করছেন। তারা বলছেন যে এই জমায়েতের মধ্য দিয়ে আসলে তারা বার্তা দিতে চান যে আওয়ামী লীগ প্রশ্নে ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছেন, যাতে করে অন্যান্য রাজনৈতিক দলও আসলে এই প্রশ্নে এনসিপি নেতাকর্মীরা দাবি তারা যাতে করে ঐক্যবদ্ধ থাকেন তেমনটি আসলে তারা প্রত্যাশা করছেন। আমরা দেখেছি 28 ফেব্রুয়ারি মানিক মে এভিনিউতে এরকম একটি বড় জামায়াতের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এনসিপি। এরপরে ধারাবাহিকভাবে বেশ কিছু অনুষ্ঠান করেছে, প্রোগ্রাম করেছে এনসিপি, কিন্তু এটি বাইরে বড় জমায়েত যেটি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে এনসিপি ঢাকা মহানগর করছে। কিছুক্ষণ পরই এটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং যারা নেতাকর্মীরা রয়েছে তারা আশা করছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী সাধারণ মানুষ তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে আজকের এই সমাবেশে অংশ নেবেন। বায়তুল মোকাররম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। কিতাবি সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না উল্লেখ করে দেশের তারেক রহমান। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি আরও বলেন, বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে ঝুঁকির মুখে পড়বে গণতন্ত্র। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচারকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় জনগণের রায় মেনে নিয়েই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার দাবি জানান রাজনৈতিক দলের নেতারা। সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের পদ্ধতিগত জায়গাগুলোতে রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসা দরকার। ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে, তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে। সেগুলোর নিষ্পত্তি কোন পথে হবে সে সম্পর্কে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না। দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক ভিত্তি হারিয়েছে। অন্যান্য দলকেও জনগণের কাছে তাদের রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনার কথা বলেন তিনি। আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তোলন করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময়ে আসলে করা উচিত। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কিতাবি সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। স্বৈরাচারী দোসরদের মাথাচাড়া ঠেকাতে সব দলকে এক হওয়ার আহ্বান জানান তিনি। সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুনির্দিষ্টভাবে তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় স্বৈরাচারী সরকার লুটপাটের সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। জানান, বিগত সরকারের আমলে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খালের জন্য বরাদ্দ থাকলেও তা লুটপাট হয়েছে।
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে খাল খনন করছে বিএনপি। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে 700 ওয়ার্ড বিএনপি নেতাকর্মী 1 মাসের মধ্যে নগরীর উত্তর কাট্টলির 2টি খাল খনন করে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করবে। চট্টগ্রাম তো একটু বৃষ্টি হলে এখনো ডুবে যাচ্ছে, তো সুতরাং আগে কি হয়েছে এটা আর বলার দরকার হয় না। কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত না হলে, জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে যা হয় তাই হয়েছে। আজকে একজন জনগণের প্রতিনিধি যিনি জনসমর্থন নিয়ে আজকে এখানে বসেছেন, যিনি আন্দোলন সংগ্রামে বিজয়ের জন্য আন্দোলন করেছেন, ওনার তো একটা কমিটমেন্ট থাকবে, তাই না, যেটা বিগত দিনে ছিল না। আমরা আশা করি চট্টগ্রাম ডক্টর শাহাদাতের নেতৃত্বে আমরা একটা চট্টগ্রামকে আবার বাংলাদেশের প্রধান শহর হিসাবে আমরা ফিরে পেতে চাই। বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রতিদিন ভয়ঙ্কর ও অপতথ্য দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। এই কাজে আওয়ামী লীগ তাদের সহায়তা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন গত 15 বছরে কিভাবে মিথ্যা ও অপসাংবাদিকতা হয়েছে তা জানাতে জাতিসংঘের কাছে যাবে সরকার। এ বিষয়ে তদন্ত প্রতিবেদনও চাওয়া হবে। দেশের সংবাদ মাধ্যমগুলোর ভালো সময় যাচ্ছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সবাই স্বাধীনভাবে কাজ করছে। আমাদের যে নিউজ কনজিউম আমরা করতেছি এই ধরনটা চেঞ্জ হয়ে গেছে, ফলে প্রতিনিয়ত অপতথ্য আসছে। ইন্ডিয়ার একটা মিডিয়া এটা দিয়েছে, অতএব নামকরা মিডিয়া এটা দিয়েছে, কিন্তু এটা যে একটা ভয়ঙ্কর রকমের অপতথ্য এবং বাংলাদেশকে যে তারা একটা ডিস্ট্যাবিলাইজেশন করতে চায়, এটা যে মূল উদ্দেশ্য এটা তো আপনি বুঝছেন না, কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নামে বারবার অপতথ্য ছড়ানো। তিনটা ইলেকশন যে হয়েছে, এই যে বা আইসিটি ট্রায়ালের মাধ্যমে যে এই যে 6 জনের ফাঁসি দেওয়া হয়েছে, এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল, কারা কিরকম জার্নালিজম করেছেন, সেটার জন্য আমরা ইউএনের কাছে আমরা চাবো যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে দেয়, দিয়ে আমাদেরকে হেল্প করে, তারা যেন একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয়। দুঃশাসন দীর্ঘ করতেই শাপলা চত্বরে অভিযানের নামে আওয়ামী লীগ সরকার হত্যাযজ্ঞ চালিয়েছিল বলে মন্তব্য করেন হেফাজতে ইসলামের নেতারা। ঘটনার 1 যুগ পর বিচার দাবিতে মহাসমাবেশ করছে সংগঠনটি। 5 দফা দাবিতে আগামীকাল রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে লাখো মানুষের জমায়েতের প্রস্তুতি নিয়েছেন নেতারা। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। আলেম ওলামাদেরকে সমাজে নেতিবাচকভাবে উপস্থাপন শুরু করে আওয়ামী লীগ। শাপলা ট্র্যাজেডির পর তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছিল, তাদের মধ্যে একটা অহংকারী ভাব আসছিল যে আলেমদের তো শেষ করে দিয়ে খতম করে দিয়েছি, এখন আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে কেউ তো আর আসবে না। জনগণের নিকট হেয় প্রতিপন্ন করার জন্য তারা অপকৌশল হিসাবে আমাদেরকে মৌলবাদ তোকমা দিয়েছে। কথা মৌলবাদ বলতো, জঙ্গিবাদ, নাশকতাকারী বলতো, জঙ্গি বলতো। শাপলা চত্বরের এই মর্মান্তিক রক্তপাতের এই ঘটনাটাকে আড়াল করার জন্য তৎকালীন ক্ষমতাসীন সরকার সব ধরনের আয়োজন এবং সব ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছে। সরকার প্রধান নিজে প্রথমে তো এটাকে নিয়ে কটাক্ষ করেছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যাচার করেছেন। শাপলা চত্বরে ঘটা নিষ্ঠুরতার বিচার সহ 5 দফা দাবিতে এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবারের এ কর্মসূচি সফল করতে নেওয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি। 5টি দাবিকে সামনে রেখে আসলে মূলত 3রা মের এই মহাসমাবেশ হেফাজতে ইসলাম বেশ কয়েকদিন ধরেই আলোচনা করছিল যে বিষয়গুলি সমাধান হওয়া দরকার। আমরা আশা করি 4-5 লক্ষ লোকের, কমপক্ষে 4-5 লক্ষ মহাসমাবেশ হবে। মহাসমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে জানান হেফাজত নেতারা। কেউ তো আর আসবে না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। আবারও ঊর্ধ্বমুখী মুরগির বাজার, চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। কয়েক মাস অস্থিরতার পর স্বস্তি ফিরছে চালে, কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা।
হজ যাত্রীর চাহিদা থাকলেও ভিসা জটিলতা সহ বেশ কিছু কারণে ফাঁকা হচ্ছে এয়ারলাইন্সের আসন। এতে পরবর্তী সময়ে আসন নিয়ে জটিলতার শঙ্কা রয়েছে। যদিও হাব বলছে অতিরিক্ত স্লট থাকায় যাত্রী পরিবহনে সমস্যা হবে না। আর প্রথম দিকের ফ্লাইটে আসন ফাঁকা থাকলেও কোনো সমস্যা হবে না জানিয়ে হজ অফিস বলছে, ভিসা না পাওয়াদের পরবর্তী টিকিট ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বাড়তি ফি। হজযাত্রার চতুর্থ দিনে ফ্লাইট সংখ্যা 10টি। এর মধ্যে 7টি ফ্লাইটেই সর্বোচ্চ 3% পর্যন্ত টিকিট অবিক্রিত, সবচেয়ে বেশি সৌদি এয়ারলাইন্সের। এখানেই শেষ নয় জটিলতা। হজ পোর্টালের তথ্য বলছে 4 মে থেকে 10 মে পর্যন্ত কোনো ফ্লাইটের 64% পর্যন্ত টিকিট বিক্রি হয়নি। কারণ জানতে চাইলে হজ এজেন্সিদের সংগঠন হাব বলছে, সময় মতো টাকা পরিশোধ না করা এবং এয়ারলাইন্সগুলোর তথ্য হালনাগাদ না করায় এমন দশা। বিমান এবং সাউদিয়া থেকে এই পর্যন্ত কোনো ফ্লাইট খালি আছে, কোনো এজেন্সি টিকিট ইস্যু করেনি, এরকম কোনো তথ্য আমাদেরকে জানানো হয় নাই, এবং এরকম সিট ফাঁকা আছে এটাও আমরা জানি না। তারা বলছে যে কোটা নাই, একটা সিটের জন্য আমি অনুরোধ করছি, বলছে আমার কোটা নেই, আমরা সিট আছে কিন্তু আমাদের কোটা নেই। তো তাহলে তাদের ফ্লাইট কেন খালি যাবে? তাহলে যদি তাদের ফ্লাইট খালি যায় তো তাদেরকে আমরা জবাবদিহি করতে হবে তাদের। এদিকে ভিসা প্রাপ্তির সংখ্যা বাড়লেও এখনো অন্তত 14,000 জন ভিসার অপেক্ষায় আছেন। হজ অফিস বলছে, ভিসা না পাওয়াদের পরবর্তী টিকিট ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বাড়তি ফি। যদি ভিসা সংক্রান্ত কারণে কারো নির্ধারিত সময়ে ফ্লাইটে যেতে না পারেন, তাহলে তার যে পুনরায় যে টিকিট রিইস্যু করা হবে, সেখানে যেন তার কাছ থেকে অতিরিক্ত কোনো চার্জ গ্রহণ না করা হয়। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্সে 232টি ফ্লাইটে এবছর হজ যাত্রী পরিবহন করছে। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন 15,000-এরও বেশি যাত্রী। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। হজ যাত্রার নানা তথ্য জানাতে এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে এখানে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় করেছেন মুসল্লিরা এবং হজযাত্রীরা, এবং সেটি আদায় করে পরবর্তী যে ফ্লাইট, সেই ফ্লাইটের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। একটু দেখাতে চাই, এই মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ আরও যে 2টি এয়ারলাইন্স রয়েছে, তারা আসলে সেই প্রত্যেকটি এয়ারলাইন্সেরই কিন্তু আজকে ফ্লাইট রয়েছে, এবং সেই ফ্লাইটের নির্ধারিত ফ্লাইটের জন্য সবাই লাইন ধরেছেন। যদিও এই লাইনটি তাদের যে হাতে লাগেজ রয়েছে, সেই লাগেজ বুকিং করার ক্ষেত্রে সে লাইন তারা ধরেছেন। এখানে নির্দিষ্ট প্রত্যেকটি ব্যাগেজে নির্দিষ্ট ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই ট্যাগ নিয়ে পরবর্তীতে যাতে তাদের কোনো ধরনের কোনো হয়রানি না হতে হয়, কোনো ধরনের কষ্ট যেন না হয়, সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। যদিও বাংলাদেশ এবং সৌদি আরবের যে ইমিগ্রেশন, সেটি বাংলাদেশ অংশেই সম্পন্ন হচ্ছে, এবং এখান সম্পন্ন করে সব কিছু কমপ্লিট করে এখান থেকে তারা ব্যাগ নিয়ে একেবারে হোটেলে পৌঁছে দেবেন। এভাবেই বাংলাদেশ এবং সৌদি আরবের 2টি কোম্পানি একই সাথে কাজ করছে। একটি বিষয় বলে রাখি, এই যে টিকিটের যে আসনে যে জটিলতা তৈরি হচ্ছে, সেটি কেটে যাবে বলে কিছুক্ষণ আগে হজ পরিচালক আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ভিসা জটিলতার যে বিষয়টি রয়েছে, সেই ভিসা জটিলতার বিষয়টিও ধীরে ধীরে কাটছে এবং স্বাভাবিক হচ্ছে বলেও তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন। এরপরেও দেখা যাচ্ছে যে সৌদি আরবের যেই হজ সংক্রান্ত যে মন্ত্রণালয় রয়েছে, সেখানে ভিসার যে তথ্য হালনাগাদ করার কারণে এর যে জটিলতা, সেই জটিলতা তৈরি হয়েছে বলে বারবার করে হজ অফিস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। তারপরে বাংলাদেশ থেকে ডিও লেটার দেওয়ার পাশাপাশি অন্যান্য যে সমস্ত তৎপরতা রয়েছে, সেই তৎপরতা চলছে। পাশাপাশি হাব হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অর্থাৎ হাবের যারা দায়িত্বশীল রয়েছেন, তাদের সাথেও কথা হয়েছে। তারা বলছেন যে এই বিষয়টি আসলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যদিও তাদের প্রথম দিকে শঙ্কা ছিল একটি, যে ভিসার কারণে অনেকে হয়তো 4 থেকে 5,000 এই সংখ্যাটা হতে পারে, যে হয়তো জটিলতা তৈরি হতে পারে ভিসা সংক্রান্ত। তারপরেও তারা এখন নিজেরা আশ্বস্ত হচ্ছেন, এবং বিমানের সাথে কথা বলা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন, তিনি মনিটরিং করছেন, দেখভাল করছেন, এবং দেখভাল করার পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করছেন যে এই ভিসার যে সমস্যা, সেটিও কেটে যাবে এবং টিকিটের সমস্যাও কেটে যাবে বলে তারা আশ্বস্ত করছেন। তো আজকে চতুর্থ দিন হজযাত্রার, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর হজযাত্রী লাইন ধরে আছেন, এবং তাদের যে ইমিগ্রেশন এবং সকল ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে তারা মানে সর্বোপরি তারা সৌদি আরবে যাওয়ার যে লালিত স্বপ্ন, সেটি আসলে পূরণ হতে চলেছে, এবং সেই তাদের চোখে মুখে সেই আনন্দের ঝিলিক আমরা আসলে দেখতে পাচ্ছি। তো এই ছিল রাজধানী আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতে সব শেষ।
রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। 5 দিনের ব্যবধানে ঝিনাইদহের ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আহত হলেন বাংলাদেশি যুবক। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে মহেশপুরের কুসুমপুর সীমান্ত জমি থেকে বৃষ্টির পানি নিষ্কাশন করতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সীমান্তে থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাড়াবাড়ি। এবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত হলেন বাংলাদেশি যুবক রিয়াজ। আহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে সীমান্তের কাছে নিজেদের কৃষি জমির পানি নিষ্কাশন করতে যান রিয়াজ। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকা মেডিকেলে। পরিবারের অভিযোগ, সীমান্ত অতিক্রম না করলেও গুলি করে বিএসএফ। বিএসএফ এসে জোরপূর্বকভাবে তাড়া করে আপনারা যখন ওরা দৌড় মারার পরিকল্পনা নেয় যে আমাদের বাংলাদেশে এসে ওরা ধরে নিচ্ছে, তখন মনে করেন ওরা ফায়ার করার একটা ইয়ে নেই। এই মাঠে ধান খাত দেখতে গেল, গিয়ে এবার পানি হাতলা আল কাটতে গেল, গিয়ে হইলো বিএসএফে গুলি দিল। শব্দ শুনে গিয়ে দেখি যে এরকম পড়ে গিয়েছে। পরে নিয়ে আসছে? জি, পরে নিয়ে আসছে। এর আগে 27 এপ্রিল ভোরে একই সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হন 30 বছর বয়সী যুবক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে প্রাইভেট কারের ধাক্কায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। বৃহস্পতিবার মাঝরাতে ভ্যানে করে বাসার মালামাল নেওয়ার সময় প্রাইভেট কারটি পেছন থেকে এসে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাত 1:45 শান্ত সড়কে ভ্যানে করে বাসার মালামাল নিয়ে যাচ্ছিলেন 3 জন। রাজধানীর বনানীতে বিমানবন্দর অভিমুখে যাওয়ার পথে আচমকা পেছন থেকে একটি প্রাইভেট কার এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান ভ্যানযাত্রী হানিফ। পুলিশ জানিয়েছে, গার্মেন্টস কর্মী ছিলেন হানিফ। অপর 2 যাত্রী মজিবুর ও হাসান ছিলেন দিনমজুর। প্রাণে বেঁচে গেলেও আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে। একটা ভ্যানে করে ওরা বাসাবাড়ি মাল সামান্য পরিবর্তন করে মহাখালী থেকে বিমানবন্দরে যাওয়ার পথে পেছন থেকে একটা প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে পড়ে যায়। পড়ে গেলে ঘটনাস্থলে একজন মারা যায় আর 2 জনকে কুর্মিটোলা হসপিটাল করে সেখান থেকে বঙ্গ হসপিটালে রেফার করে। পুলিশ জানায়, ঘটনার পরপরই পালিয়ে যায় প্রাইভেট কারটি। অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। আইনগত অবস্থা প্রক্রিয়াধীন, কিছুই পাইনি, শুধু বডিটা ছিল আর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করছে। দুর্ঘটনার বিষয়ে পুলিশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা। জনগণের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা জাতীয় জরুরি সেবা 999-এর নিরবচ্ছিন্ন সেবার অন্যতম প্রতিবন্ধকতা অপ্রয়োজনীয় কল। প্রতিষ্ঠার 8 বছরে 999-এ আসা 6,16 লাখের বেশি ফোন কলের মধ্যে 3,47 লাখ কলই অপ্রয়োজনীয়। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, বঞ্চিত হচ্ছেন অনেক জরুরি সেবা প্রত্যাশী। জরুরি সেবা নিয়ে দেখুন মাসুদুর রহমানের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব। রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা জাফরুল ইসলাম। জাতীয় জরুরি সেবা 999 তার আস্থার জায়গা। গত 2 বছরে 5 থেকে 6 বার সেবা নিয়েছেন তিনি। এলাকায় দুপক্ষের সংঘর্ষ থামাতে, আগুন নেভাতে, চুরির ঘটনা জানাতে, এমনকি অ্যাম্বুলেন্স সেবাও নিয়েছেন তিনি। আমাদের লাইনে একবার একটা গন্ডগোল হয়েছিল, পুলিশ আসছে, পুলিশের দেখালাম, তো পুলিশের সহযোগিতা করে সব ঠিকঠাক করে দিল, চলে গেল। জাফরুল ইসলামের মতো প্রতিদিন 999-এ 24,000 ফোন আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। 8 বছরে এ সেবা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলে জানিয়েছে নগরবাসী। যে কোনো সময় কল দিয়ে আমরা সাথে সাথে এটা ফিডব্যাক পাচ্ছি। অনেকে হয়তো ভালো রেজাল্ট পেতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা আসলে একটু ভিন্ন রকম হয়েছে। তবে সেবার মান বাড়াতে জাতীয় জরুরি সেবার অন্যতম বাধা অপ্রয়োজনীয় কল। প্রতিদিন আসা কলের প্রায় 57% অপ্রয়োজনীয়। 8 বছরে এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি। সিটিজেন তো মিথ্যা সংবাদ দিয়ে দেয়, আমরা তো আর ওটা করতে পারি না। তখন আমাদের গাড়ি অলরেডি স্পটে যায়, যাওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করতে পারে না। প্রয়োজনীয় কল আসলে দেখা যাচ্ছে ওইভাবে মাইন্ড সেটআপের ক্ষেত্রে আমাদের অনেকটা প্রেশারাইজ হয়ে পড়ে। হোয়াট হ্যাপেন্ড देयर ম্যাম, প্লিজ কুড ইউ টেল মি? 999-এ যুক্ত হওয়া নতুন সেবা ইংরেজি ভাষায় কল, সেটিতেও আসছে অপ্রয়োজনীয় ফোন। ভুল করে কলটা দিয়ে ফেলতেছে বা ট্রু প্রেস করতেছে, যার কারণে আমাদের এখানে কলগুলো ইংলিশে ডেস্কে চলে আসতেছে। এই জন্য আমাদের সেবা ব্যাহত হচ্ছে।
বিরক্তিকর কলারদের ব্লক করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জরুরি সেবার প্রধান কর্মকর্তা। পাশাপাশি 999-এ ফোনের পর পুলিশি সেবা না পাওয়ার বিষয়গুলো তদন্ত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। অপ্রয়োজনীয় কল যখন আসে তখন দেখা যায় যে যিনি জরুরিভাবে সেবা চাচ্ছেন তিনি কিউতে চলে যান, তাকে অ্যাড্রেস করতে আমাদের সময় লাগে, ফলে তিনি এই সেবাটা থেকে বঞ্চিত হতে পারে। ইনকোয়ারিতে পড়েছে এই ধরনের অহরহ ঘটনা আছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন টেলিযোগাযোগ আইনে অপ্রয়োজনীয় কলারদের সাজার বিধান আছে। এইভাবে বিরক্ত করে কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোনো প্রস্তাব উত্থাপন করে কিংবা এই কার্যক্রমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে তার জন্য কিন্তু শাস্তি এবং আর্থিক জরিমানা দুইটাই কিন্তু ব্যবস্থা আছে। 999-এর মতো জায়গায় অপ্রয়োজনে ফোন না করে দায়িত্বশীল ভূমিকা পালনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 11 মাস আগে 10 লাখ টাকা খরচ করে সৌদি আরব যান রাজবাড়ির 2 যুবক। স্বজনদের দাবি, সেখানে গিয়ে কাজ তো পাচ্ছেনই না, উল্টো দালালের নির্যাতনের শিকার হচ্ছেন তারা। 3 মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগও নেই। 2 দালালের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া গ্রামের সোহেল মোল্লা ও তার চাচাতো ভাই ইকবল মোল্লাকে সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখান প্রতিবেশী মনিরুদ্দিন মোল্লা ও তার শ্যালক মামুন মোল্লা। ভাগ্য ফেরাতে 10 লাখ টাকা দিয়ে গত বছরের 9 জুন সৌদি আরবে পাড়ি জমান সোহেল ও ইকবল। সেখানে গিয়ে কাজ না পেয়ে উল্টো দালাল চক্রের নির্যাতনের শিকার হন তারা। কাজ দেওয়ার আশ্বাসে চলতি বছরের 7 ফেব্রুয়ারি ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে আরও 2 লাখ টাকা নেন দালাল মনিরুদ্দিন ও মামুন। কিন্তু এরপর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোহেল ও ইকবলের। 2 দালালের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন সোহেলের স্ত্রী রিনা আক্তার। দালাল বলতেছে আরো 10 লক্ষ টাকা দিলে তাদের এনে দিবে। সরকারের কাছে দাবি আমার ছেলে দুটোরে ফেরত চাই। এ নিয়ে রিক্রুটিং এজেন্সির ওপর দায় চাপালেন 2 দালাল। এই বিদেশে ব্যাপারে এ পার্টি তো আমার কাছে হোস করে নাই যে তোমার শালা বিদেশে নিবি, আবার আমার শালাও জিজ্ঞাসা করে নাই জোগান নেব কি কন। এ বাবুদে আমি কিছুই জানি না। আমার পক্ষ থেকে এবং ট্রাভেল এজেন্সি তারা পাসপোর্ট ওইখান থেকে তাদের চাওয়া অনুযায়ী পাসপোর্টটা তাদের ব্যাক দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমার আর কোনো দায়ভার নাই। এদিকে মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করব প্রকৃত অপরাধীকে আইনের হাতে সোপর্দ করার জন্য। নিখোঁজ সোহেলের 1 মেয়ে ও ইকবলের 2 মেয়ে রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। দুপুরের সময় আরও থাকছে। টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল। নোনা জলে মেতেছেন আনন্দ উচ্ছ্বাসে। অপরিচ্ছন্ন পরিবেশ আর হকার বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ভ্রমণ পিপাসুরা। আগামী সোমবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফর সঙ্গী হিসেবে থাকছেন 2 পুত্রবধূ সহ 7 জন। এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত না হওয়ায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার ঢাকা আসার প্রস্তুতি নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসায় লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বড় ছেলে তারেক রহমানের বাসায়। সেখানে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেত্রী। 4 মাস পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার, এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে নাকি বাংলাদেশ বিমান তা এখনও নিশ্চিত হয়নি বলে জানান তিনি। যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন। এই সফরে বিএনপি নেত্রীর সঙ্গে 2 পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান ও সৈয়দা সাবিলা রহমান সিথিসহ থাকছেন 7 জন। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়েছে। ভবন তৈরিতে আইনের তোয়াক্কা করছেন না মালিকরা।
বাণিজ্যিক ভবনে নেই নিরাপত্তা ব্যবস্থা। জলাশয় ভরাট করে বানানো হয়েছে আবাসিক ভবন। পৌর এলাকায় গড়ে ওঠা অর্ধেকের বেশি এমন ভবনে বাড়ছে ঝুঁকি। জনবল সংকটের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা পৌর কর্তৃপক্ষের। আর চোখের সামনে অনুমোদনবিহীন ভবন তৈরি হলেও খোঁড়া যুক্তিতেই আটকে আছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর শহরের পুরান বাজার প্রধান সড়কের পাশেই গড়ে উঠেছে আব্দুর রাজ্জাক সুপার মার্কেট নামে 5 তলা ভবন। অভিযোগ আছে অনুমতি ছাড়াই বাণিজ্যিক এই ভবনটি নির্মাণ করা হয়েছে। আর অনুমতি না নিয়েই যুব মহিলা লীগ নেত্রী ফারজানা নাজনীন জলাশয় ভরাট করে নির্মাণ করেছেন অত্যাধুনিক বিলাসবহুল বাড়ি। যদিও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ভবন মালিকরা। স্থানীয় সরকার বিভাগের অবকাঠামো আইন না মেনেই মুচিবাড়ির মোড় এলাকায় একইভাবে গড়ে উঠেছে গোলাম নবীর মালিকানাধীন 5 তলা ভবন। এভাবেই শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠছে পাকা ভবন। তবে জনবল সংকটের অজুহাত আর ভবন নির্মাণকারী মালিকরা প্রভাবশালী হওয়ায় অনেকেই আইন মানছেন না বলে দাবি পৌর কর্তৃপক্ষের। জনবলের ঘাটতি থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করছি যে যেখানেই নিউজ পাই আমরা সাথে সাথে কিন্তু যাই, লিখিত নোটিশও জারি করি আমরা। বিষয়টি নিয়ে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যেও। একদিকে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। আমাদের উচিত যে পৌরসভার সাথে কথা বলে অনুমোদন নিয়ে যদি বিল্ডিং তৈরি হয় তাহলে দেখা গেলে পরিবেশটা সুন্দর থাকবে। মাদারীপুর পৌরসভায় 1,53,000 জনসংখ্যার বিপরীতে 7,500-এর বেশি পাকা ভবন রয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন। এতে একদিকে শহরের সৌন্দর্য হারাচ্ছে, অন্যদিকে বাড়ছে ঝুঁকি। এসব কর্মকাণ্ড বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে 14.5% কমেছে বিদেশি অনুদান ও ঋণের অর্থ ছাড়। এ সময়ে অনুদান ও ঋণ পাওয়ার প্রতিশ্রুতি কমেছে 34 থেকে 60%। এমন তথ্য মিলেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ পরিসংখ্যানে। তবে প্রায় 21.5% বেড়েছে ঋণ পরিশোধ। প্রকল্প ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি কমায় সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। চলতি অর্থবছর দেশের রফতানি ও প্রবাসী আয় সুখবর দিলেও প্রকল্প ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি কমিয়েছে বিদেশি উন্নয়ন সহযোগীরা। এমন চিত্র উঠে এসেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে গত অর্থ বছরের তুলনায় গেল মার্চ পর্যন্ত 9 মাসে 60% কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি। সবচেয়ে বেশি ঋণ প্রতিশ্রুতি এসেছে যুক্তরাষ্ট্র, জাপান ও বিশ্ব ব্যাংকের আইডিএ কর্মসূচি থেকে। দ্বিতীয় সর্বোচ্চ প্রতিশ্রুতি এসেছে এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি থেকে। ভাটা পড়েছে অনুদানের প্রতিশ্রুতিতেও। 2023-24 অর্থ বছরের প্রথম 9 মাসে যেখানে প্রতিশ্রুতি মিলেছিল $50 কোটি 21 লাখ, সেখানে এবার এসেছে $33 কোটি 59 লাখ প্রতিশ্রুতি। প্রতিশ্রুত অর্থ ছাড়ও কমেছে চলতি অর্থ বছরে। ঋণ, অনুদান সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে $480 কোটি 88 লাখ অর্থ ছাড় পেয়েছে বাংলাদেশ, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 14.5% কম। প্রকল্প ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি কমায় সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। দিচ্ছেন আগাম সতর্ক বার্তা হিসেবে দেখার পরামর্শ। আইএমএফের দিক থেকে কিন্তু এরকম গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে না। অন্যান্য যে সমস্ত যে বৈদেশিক সাহায্যকারী সংস্থা বা আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু সেভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারছে না। সংস্কার কার্যক্রম তো সেগুলোর ক্ষেত্রে হয়তো কিছুটা বাধা হওয়ার সম্ভাবনা আছে। এলডিসি গ্রাজুয়েশন হবে আগামী বছরই তো, এবং এরপরে কিন্তু সেভাবে আসলে সহায়তা আসবে না বাংলাদেশে। তো এটারও কিন্তু এটা আগাম সতর্কতা হিসেবে দেখা উচিত বলে মনে হয়। তবে উন্নয়ন সহযোগীরা ঋণ প্রতিশ্রুতি ও অর্থ ছাড় কমালেও গেল জুলাই থেকে মার্চ 9 মাসে ঋণ পরিশোধে বাংলাদেশের ব্যয় বেড়েছে প্রায় 21.5%। জিনাতারা জশোয়া, সময় সংবাদ।
সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে মিনিকেট চালের দাম কমেছে কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত, আর মোটা চালের দাম কমেছে 3 টাকা। রমজানের পর থেকে মুরগির বাজারে স্বস্তি থাকলেও আবারও তা ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার ও সোনালিতে দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত, আর 50 টাকা পর্যন্ত বেড়েছে দেশি মুরগির দাম। সরকার দানামো এটে দেন সিন্ডিকেট দেন না হয়, সিন্ডিকেট হলে মুরগির রেট উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। পুরো মার্কেটে ইমব্যালেন্স হয়ে রয়েছে, কোনো একটা দাম হয়তো বাড়তেছে, কোনো একটা দাম কমতেছে। শীতের মৌসুম শেষ হওয়ায় উত্তাপ ছড়াচ্ছে সবজির বাজারও। বেশিরভাগ সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 60 থেকে 80 টাকা, আবার 100 টাকার বেশিতে বিক্রি হচ্ছে শসা, কাঁকরোল, সজনের মতো সবজি। সবজির দাম তো অবশ্যই বেশি, মানে কিসের জন্য বাড়লো দামটা সেটা তো বুঝতেছি না। এরকম ঊর্ধ্বগতির থাকে তাহলে কিন্তু আমার মনে হয় যে মাসখানেকের মধ্যে হয়তো বা আমাদের কিন্তু বেগ পেতে হবে। করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ভটভুটি, উস্তা, পটল এগুলো গরমকালীন সবজি, এগুলো বাজারে নতুন আসছে, এই কারণে দামটা একটু বেশি। 3 সপ্তাহ ধরে বাড়তে থাকা পেঁয়াজের বাজারে দাম আরও চড়ে যাওয়ার শঙ্কা দেখছেন বিক্রেতারা। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, আর আমদানি করা পেঁয়াজের কেজি পড়ছে 50 টাকার উপরে। পেঁয়াজের দাম বাড়তি, মানে প্রতিদিন দেখতেছি 1 টাকা 2 টাকা করে বাড়তেছে। তবে স্বস্তি ফিরেছে চালের বাজারে। সপ্তাহ ব্যবধানে মিনিকেটের দাম কেজিতে 7 থেকে 10 টাকা কমতির খবর জানিয়েছেন কারওয়ান বাজারের বিক্রেতারা। মোটা চালের দামও কমেছে কেজিতে 3 টাকা। যে চাল 88 টাকা ছিল ওটা এখন 79 টাকা চলতেছে। যেমন 28 যেটা 60 টাকা ছিল ওটা এখন আপনার 55 টাকা, 5 টাকা কেজিতে কমে গেছে। এখন একটু কমতেছে, তো আরো কমলেও ভালো হবে। বড় মৌসুমে নতুন চাল বাজারে আসায় বেড়েছে সরবরাহ, সামনে আরো দাম কমার আশা বিক্রেতাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরম উপেক্ষা করে টানা 3 দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। নোনা জল আর বালুচরে মাতেন আনন্দ উচ্ছ্বাসে। তবে পরিচ্ছন্নতার অভাব আর হকারের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ আগতরা। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল, দিনে তীব্র গরম, তবে ঘুরতে যাওয়ায় কমতি নেই ভ্রমণ পিপাসু মানুষের। তাই তো ছুটি পেলেই নোনা জলের টানে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সাগরপাড়ের ঢল নেমেছে পর্যটকের। তীব্র গরমে বালিয়াড়ি পেরিয়ে তারা নেমে পড়ছেন নোনা জলে, আবার অনেকেই একটু জিরিয়ে নিতে খুঁজছেন ছাতা। ছোট বড় সবাই মেতেছেন আনন্দ উচ্ছ্বাসে। বেসরকারি চাকরিজীবীরা আমরা তো ছুটি ছাটা কম পাই, তো মে দিবস প্লাস শুক্রবার একসাথে পড়াতে আসতে পারছি। যখনই ছুটি পাই আমি কক্সবাজারে চলে আসি ফ্যামিলি নিয়ে। গরমকে উপেক্ষা করে হলো নিজেদেরকে মানিয়ে নিয়ে আনন্দ করছে। মানুষ কিন্তু ছুটে এখানেই আসে, আর এসে ভালোই লাগছে। যে কেউ আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা, সৌন্দর্য দেখবে, বলবে যে বাহ ওয়াও। তবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল নষ্ট করছে সৈকতের সৌন্দর্য। ডাস্টবিন থাকলেও হচ্ছে না ব্যবহার, যেখানে সেখানে ফেলা হচ্ছে পলিথিন, চিপসের প্যাকেট কিংবা চায়ের কাপ। আশেপাশের পরিবেশটার জন্য একটু চেঞ্জ হওয়া দরকার। প্লাস্টিক দ্রব্যগুলো যদি নিজ দায়িত্বে আমরা সংরক্ষণ করে নির্ধারিত জায়গায় ফেলি, তাহলে আমার মনে হয় সমুদ্র দূষণটা রক্ষা পাবে। কর্তৃপক্ষ বলছে সৈকত পরিচ্ছন্ন করে সরিয়ে দেওয়া হচ্ছে হকারদের। এক্ষেত্রে পর্যটকদেরও সচেতন হতে হবে। পর্যটক বাড়ছে, ময়লা আবর্জনা বাড়ছে, আমরা আমাদের সাধ্যমতো ক্লিনার নিয়ে আমরা কাজ চলমান, আমরা হকার উচ্ছেদ কার্যক্রমও চলমান। টানা 3 দিনের ছুটিতে পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন লাইফগার্ডের 20 জন কর্মী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। টানা 8ম রাতের মতো নিয়ন্ত্রণ রেখা বা LOCতে ভারতীয় পাকিস্তানি সেনাদের মাঝে গোলাগুলি হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এমন অবস্থায় মোদী সরকারের দুঃসাহস মোকাবিলার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। কাশ্মীরে হামলার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে চলছে কথার লড়াই। এ অবস্থায় বৃহস্পতিবার 8ম দিনের মতো কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। বলেন, ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেয়া হবে। জবাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদকে মদদ, প্রশিক্ষণ ও অর্থ যোগানের পুরনো ইতিহাস রয়েছে পাকিস্তানের।
प्रार्थना करता हूँ। এর আগে কাশ্মীরের হামলার ঘটনায় জড়িতদের প্রতি কড়া বার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, হামলার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। পর্যটকদের ওপর হামলাকারী 4 সন্ত্রাসী এখনো দক্ষিণ কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে আছে বলে ধারণা করছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা NIA। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনন্দবাজার পত্রিকা। কূটনৈতিকভাবেও ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। কাশ্মীরে ভারতের নীতির ব্যর্থতার দায় পাকিস্তানের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। মার্কিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে সেই মনোভাবকে দুর্বলতা ভাবা ভুল হবে। সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত কোনো প্রমাণ পেশ করেনি। নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনায় ভারতের পক্ষে সাফাই গিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বলেছেন, আত্মরক্ষার অধিকার রয়েছে নয়াদিল্লির, সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে বলেও জানান হেগসেথ। মৌসুমী সাথী, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের দিনক্ষণ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটো হবে 27, 17 আর 19 মে। সব ঠিক থাকলে 14 মে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা। মূলত পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজের আগে প্রস্তুতি হিসেবে FTPর বাইরে এই সিরিজ আয়োজন করেছে BCB। গরমের কথা বিবেচনায় শারজাতে ম্যাচ দুটো মাঠে গড়াবে স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এ পর্যন্ত 3টি টি-20 খেলে শতভাগ জয় আছে টাইগারদের। সিরিজ শেষে 20 মে পাকিস্তান যাবেন টাইগাররা। ফয়সালাবাদ আর লাহোরে ম্যাচগুলো মাঠে গড়াবে 25 মে থেকে 3রা জুন। এই দুই সিরিজের জন্য আগামী সোমবার থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। চট্টগ্রামে নতুন ভেন্যু পেয়েছে BCB। ইনডোর জিমনেশিয়াম আর তৈরি উইকেটের এই স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন ছাড়াও আয়োজন করা যাবে ঘরোয়া বয়সভিত্তিক আর নারী ক্রিকেট। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লম্বা সময়ের জন্য এই মাঠ বুঝে নেয় BCB, যার মাধ্যমে আন্তর্জাতিক আর BPL এর অনুশীলনের জন্য দারুণ এক সম্ভাবনাময় খাত তৈরি হবে বন্দর নগরীতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের প্রতিবেদন। চিত্রটা সবশেষ BPL এর সংকুচিত জায়গায় ভিড়ের মাঝেই চলে একাধিক দলের অনুশীলন। দু একটি দল বিকল্প বেছে নিত জেলা স্টেডিয়ামকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর যা এখন একান্তই ফুটবলের। তবে এই সংকট কাটতে যাচ্ছে দ্রুতই। শহরের প্রাণকেন্দ্রেই দারুণ এক বিকল্প ভেন্যু খুঁজে পেয়েছে BCB, যেখানে শুধু অনুশীলনই নয়, ঘরোয়া বয়সভিত্তিক বা নারী দলের ম্যাচ আয়োজনও সম্ভব। BCBর এই মাঠ দেখতে এসে দেখা পাওয়া গেল যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহাদাত দীপুর। 6 টেস্ট খেলা এই তরুণের অনুশীলন চলছে শহীদ ইঞ্জিনিয়ার শামসুজ্জামান স্টেডিয়ামে। এই মাঠটা যদি নিতে পারে আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো একটা ফ্যাসিলিটিস তৈরি হবে। আমি ফিল করি যেহেতু আমি 1-2 দিন এখানে প্র্যাকটিস করছি, ইনডোর আছে, অনেক বড় একটা মাঠ আছে। যদি মাঠে কাজ করা যায়, মাঠটাও ভালোভাবে রেডি করা যাবে এবং উইকেটটাও মোটামুটি ভালোভাবে রেডি করার মতো পসিবিলিটি আছে। 3টি সেন্ট্রাল উইকেট, 6টা নেট, আধুনিক ইনডোর কিংবা জিম সবই আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন এই স্পোর্টস কমপ্লেক্সে। লম্বা সময়ের জন্য এটা পেতে চায় BCB। এরই মধ্যে সরেজমিনে এই মাঠ দেখে গেছে BCB। আনুষ্ঠানিক চুক্তির পর খুব দ্রুতই শুরু হবে সংস্কার আর নির্মাণ কাজ। বসবে ড্রেসিং রুম, উঁচু করা হবে আউটফিল্ড, বিশেষজ্ঞদের পরামর্শে যুক্ত হবে আধুনিক সুযোগ সুবিধা। তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা এটাকে কাজে লাগাতে পারলে আমাদের পক্ষ থেকে দ্রুত যদি পদক্ষেপ নিতে পারি, সামনে যে BPL সেখানে প্র্যাকটিসের ব্যাপার আছে। আর বিশেষ করে ঘরোয়া ক্রিকেট লিগের মাঠের অভাবে যেন লিগ হয়নি এ কথা শুনতে না হয়। প্রেস বক্স, মিডিয়া ভবন সহ এই মাঠে রয়েছে গ্যালারির ব্যবস্থাও। বন্দরনগরী চট্টগ্রামের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এই মাঠ হতে পারে দারুণ একটা অপশন। BCBও চিন্তা করছে, তবে এখন দেখার বিষয় কবে নাগাদ এই মাঠের মাধ্যমে উপকৃত হতে পারে দেশের ক্রিকেট। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্র জনতার মিছিল স্লোগানে সরগরম গুলিস্তান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ। গণহত্যার দায়ে দলটির নিবন্ধন বাতিলের আহ্বান। বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে ঝুঁকিতে পড়বে দেশের গণতন্ত্র, বললেন তারেক রহমান। ফ্যাসিবাদ ঠেকাতে সব দলকে এক হওয়ার আহ্বান রাজনীতিবিদদের। এবং এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত না হলে বিমানের ফ্লাইটেই ফিরবেন বেগম জিয়া। দেশে পৌঁছাবেন সোমবার সকালে, জানালেন মির্জা ফখরুল। সঙ্গে থাকছেন 2 পুত্রবধূ।
এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।